টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব আদাব ছোট গল্পটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। এই গল্পটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এই ছোট গল্পটি এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই ছোট গল্পটির ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই ছোট গল্পটির ওপর বানানো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে পরীক্ষায় প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই ছোট গল্পটি পড়া। এখন এই ছোট গল্পটির ওপর কত রকমের প্রশ্ন হতে পারে তা দেখে নেব আমরা পরবর্তী স্লাইডে। দেখো, চলে আসলাম পরবর্তী স্লাইড এবং প্রথমেই লেখা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যার প্রশ্নমান সবসময় থাকে 1 এবং যেখানে তোমাদের 3টে থেকে 4টে অপশনের মধ্যে রাইট অপশনটা চুজ করতে হয়। এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমানও 1, যেখানে তোমাদের সম্পূর্ণ একটা বাক্যে উত্তর করতে হচ্ছে। এরপরে থাকছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যার প্রশ্নমান থাকে 3 অথবা 4, যেখানে তোমাদেরকে একটু বড় করে লিখতে হচ্ছে। তবে অবশ্যই 3-4 লাইনের বেশি বা 4-5 লাইনের বেশি অবশ্যই নয়। যেরকম প্রশ্ন দেওয়া রয়েছে তার ঠিক ততটুকুই উত্তর লিখতে হবে, যেটা শর্ট আনসার কোয়েশ্চেনের মধ্যে পড়ছে। এরপরে থাকছে হাতে কলমে। হাতে কলমে হলো বইয়ে তোমাদের যে প্রশ্নগুলো লেখা আছে হাতে কলমে অংশে, সেই প্রশ্ন হোক ব্যাকরণের যা যা কিছু আছে বইয়ের মধ্যে সেই সমস্তটা আমরা সলভ করে দিচ্ছি এই হাতে কলমে অংশটার মধ্যে। এরপর আমরা চলে যাব আমাদের এমসিকিউ বা বহু বিকল্পীয় প্রশ্নতে। তবে এখানে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমরা এমসিকিউ হোক, ভিএসএ কিউ হোক, এসএ কিউ হোক বা হাতে কলমে যার যে প্রশ্নটা দরকার পড়বে সেই প্রশ্নটা খুঁজে পেয়ে যেতে পারো। এটা তোমাদেরই সুবিধার জন্য করা হয়েছে। এরপর আমরা চলে যাব আমাদের এমসিকিউ এর প্রথম প্রশ্নে। আর আমি যখন এমসিকিউ এর প্রশ্নগুলো আলোচনা করব, তোমরা কি করবে? তোমরা আমার সাথে সাথে এমসিকিউতে কে কত স্কোর করছো সেটা কাউন্ট করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। চলো দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথমে লেখা আছে সমরেশ বসুর আদাব ছোট গল্পটি কবে প্রকাশিত হয়? কতে আছে 1945 খ্রিস্টাব্দে, খতে আছে 1946 খ্রিস্টাব্দে, গতে আছে 1948 খ্রিস্টাব্দে, ঘতে আছে 1950 খ্রিস্টাব্দে। সমরেশ বসুর আদাব ছোট গল্পটি কবে প্রকাশিত হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে। এবং আমরা জানি যে সেই সময় হিন্দু মুসলমান দাঙ্গা এক চরম জায়গায় গিয়ে পৌঁছায় এবং সেই সময় অর্থাৎ ঠিক স্বাধীনতার সেই লগ্নে এই সমরেশ বসুর এই ছোট গল্পটি প্রকাশিত হচ্ছে, অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের অপশন খ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে চলে যাচ্ছি প্রশ্ন 2। আদাব গল্পটি লিখেছেন, দেখো আমরা আগে বললাম জাস্ট আগের প্রশ্নটাই আমরা পড়েছি। এবারে তোমরা বলবে যে কোনটা সঠিক হবে। ক সমরেশ মজুমদার, খতে আছে সমরেশ বসু, গতে আছে সমরেশ চৌধুরী, খতে আছে সমরেশ চক্রবর্তী। তাহলে টাইটেলটা অবশ্যই মাথায় রাখতে হবে। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অবশ্যই সমরেশ বসু, এখানে অপশন খ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন 3 দেখো লেখা আছে শহরে কারফিউ অর্ডার জারি হয়েছে কোন ধারায়? শহরে কারফিউ অর্ডার জারি হয়েছে, সমস্ত জায়গায় সবকিছু বন্ধ, নিস্তব্ধ, শুধু সব জায়গায় থেকে কিছু মানুষের আওয়াজ, আর্তনাদ এই সমস্ত শোনা যাচ্ছে, গুলিগালার আওয়াজ শোনা যাচ্ছে। তাহলে কি ধারায়? কতে আছে 144 ধারায়, খতে আছে 145 ধারায়, গতে আছে 146 ধারায়, ঘতে আছে 148 ধারায়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 144 ধারায়, অপশন ক। 4 নম্বর, আদাব গল্পে লেখক সমরেশ বসুর ছদ্মনাম কি?
এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতেই পারে। ক নীল লোহিত, খতে আছে পরশুরাম, গতে আছে কালকূট, ঘতে আছে বীরবল। সমরেশ বসুর, তাহলে আদাব গল্পে লেখক সমরেশ বসুর ছদ্মনাম কালকূট। অপশন গ সঠিক উত্তর। 5 ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী। প্রাণী দুটি হলো, দেখো আদাব গল্পে আমরা দুটি মানুষকে পাচ্ছি এবং দুটি মানুষের তারা যেমন কিসে কাজ করে সেটা জানতে পারছি এবং তাদের ধর্ম পরিচয় জানতে পারছি এবং এই দুটি মানুষের কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু ছোট গল্পটি এগিয়ে চলেছে। এই দুটি প্রাণীকে, কতে আছে দুটি কুকুর, খতে আছে দুটি বিড়াল, গতে আছে দুটি সৈন্য, ঘতে আছে দুজন মানুষ। এই দুজন মানুষই এই ছোট গল্পটির একদম কেন্দ্রীয় চরিত্র এবং দুজন মানুষের কথাই উল্লেখ রয়েছে, সুতরাং অপশন ঘ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 6 উভয়কে ভাবছে ড্যাশ, যা ভাবছে। ক বন্ধু, খতে আছে শত্রু, গতে আছে খুনি, ঘতে আছে চালাক। উভয় অর্থাৎ এই দুজন মানুষের যেভাবে, যে গলিতে যে একটা ভয়ঙ্কর এক অবস্থায় যেভাবে তাদের সাক্ষাৎ হয়, সেই সাক্ষাতের মধ্যে দিয়ে উভয়কে কি ভাবছিল, উভয়কে ভাবছিল যেন খুনি এক্ষুনি তারা কেউ না কেউ কারোর দিকে এগিয়ে আসতে পারে এবং তাকে শেষ করে দিতে পারে। অর্থাৎ অপশন গ হয়ে যাচ্ছে খুনি সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ, কারণ ক পরিচয় জানাজানি হলে বিপজ্জনক কিছু ঘটতে পারে। খতে আছে শহরে 144 ধারা আর কারফিউ জারি থাকলে পরিচয় জানানোর নিয়ম নেই। গতে আছে পরস্পরের পূর্বে পরিচয় থাকলেও তা কেউই স্বীকার করতে রাজি নয়। ঘতে আছে পরিচয় দেওয়ার মতো নয়। তারা এই যে দুটি মানুষ, পরবর্তীকালে যারা আমরা জানতে পারি যে একজন ছিলেন মুসলিম আর একজন ছিলেন হিন্দু, কিন্তু তারা প্রথমে তাদের পরিচয় জানায়নি, কারণ সেই সময় শহরে জুড়ে 144 ধারা জারি হয়েছে এবং শহরে দাঙ্গা চলছে। এই দাঙ্গাকারীদের মধ্যেই সাধারণ দুটি মানুষ পড়ে না এবং কিন্তু তারা উভয়ই ভয়ার্ত এবং উভয়কে সন্দেহের চোখে দেখেছে, শত্রু ভেবেছে। তার কারণ সেই হলো দাঙ্গা, যেখানে একজন মানুষ যদি জানে যে অপর মানুষটি হিন্দু বা তার অপর মানুষটি মুসলিম, তাহলে তার দিকে অন্যরকম আক্রমণ আসতে পারে, ভয়ঙ্কর আক্রমণ নেমে আসতে পারে। সেই কারণেই পরিচয় জানাজানি হলে এক বিপজ্জনক কিছু ঘটতে পারে। তাহলে কোনটা হয়ে যাবে? পরিচয় জানাজানি হলে বিপজ্জনক কিছু ঘটতে পারে, অর্থাৎ কেউ না কেউ শেষ হয়ে যেতে পারে। সুতরাং এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন ক হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 8 সুতাকলে কাম করি। সুতাকল অবস্থিত কোথায় আমরা দেখে নেব। কতে নবাবগঞ্জ, খতে আছে নারায়ণগঞ্জ, গতে আছে নরেনগঞ্জ, ঘতে আছে নকুলগঞ্জে। অর্থাৎ আমাদের যে হিন্দু যে শ্রমিক, সে আমাদের জানে যে সে সুতাকলে কাজ করে। সেই সুতাকলটা কোথায় ছিল? নবাবগঞ্জে, না নারায়ণগঞ্জে, না নরেনগঞ্জে, না নকুলগঞ্জে? নারায়ণগঞ্জে ছিল সঠিক উত্তর, এখানেও অপশন খ। প্রশ্ন 9 মুহূর্তগুলি কাটে যেন। মুহূর্তগুলো কিভাবে কাটে? ক দুঃস্বপ্নের মতো, খতে আছে আতঙ্কের মতো, গতে আছে মৃত্যু প্রতীক্ষার মতো, ঘতে আছে আশঙ্কার মতো। এই দুটো মানুষ যেন এই গলির মধ্যেখানে ডাস্টবিনের আড়ালে তাদের প্রতীক্ষায় সেই মুহূর্তগুলো কেটেছিল কিভাবে? মৃত্যু প্রতীক্ষার মতো। অপশন গ আমরা বেছে নিলাম সঠিক উত্তর হিসাবে। 10 বাবুর হাত যেন হজরতের হাত। এখানে বাবু হলেন ক জমিদার রূপবাবু, খতে আছে ইংরেজ অফিসার, গতে আছে জমিদার রূপবাবুর নায়েব মশাই, ঘতে আছে সুতা মজুর। কোনটা হবে? অবশ্যই জমিদার রূপবাবুর নায়েব মশাই, অর্থাৎ সে তার আর নায়ে উঠবে না। বাবুর হাত যেন হজরতের হাত, এখানে বাবু হলেন সেই জমিদার রূপবাবুর নায়েব মশাই। আমরা অপশন গ কে নিয়ে নিলাম রাইট আনসার হিসাবে। আর এখানে এই কথাটি বলেছিলেন কে? এই কথাটি বলেছিলেন আমাদের এই হিন্দু শ্রমিক, যিনি এই হিন্দু নয়, অবশ্যই মুসলিম শ্রমিক, যিনি নাওয়ের মাঝি। 11 নম্বর আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে। হিন্দু বাবুটি কে? বাবুটি কি আমরা দেখো কিছুক্ষণ আগেও করলাম, একটু ঘুরিয়ে দেওয়া আছে, বলবে তোমরাই। ক রূপবাবু, খতে আছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, গতে আছে রূপবাবুর বাড়ির নায়েব, ঘতে আছে সুতা মজুর। কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই রূপবাবুর বাড়ির নায়েব। এখানে হিন্দু বাবু কেন আসবে না? তার কারণ হলো যেহেতু রায়ট চলছে, বলতে গেলে হিন্দু মুসলমান দাঙ্গা চলছে, সেই সময় হিন্দু বাবু আর তার তার নৌকায় উঠতে আর সাহস পাবে না। অপশন গ নিয়ে নিলাম আমাদের রাইট আনসার।
এরপর চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্ন। মাঝি তাড়াতাড়ি পুটুলিটাকে ক আড়াল করে, খতে আছে বগল দাবা করে, গতে আছে তুলে নেয়, ঘতে আছে লুকিয়ে ফেলে। মাঝি তাড়াতাড়ি সেই বগল দাবা করে পুটুলিটা কি করেছিল, বগল দাবা করে এগিয়ে গিয়েছিল। এখানে তাহলে বগল দাবা হয়ে যাচ্ছে সঠিক উত্তর, খতে সঠিক উত্তর চলে আসছে আমাদের। 13 নম্বরে আসলাম। কোনো গতিকে একবার যদি ড্যাশ ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ভয় নাই। কতে আছে বাদামতলির, খতে আছে নারায়ণগঞ্জের, গতে আছে ইসলামপুরের, ঘতে আছে বুড়িগঙ্গার। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, বাদামতলি। বাদামতলি দেখো লেখা আছে অপশন কতে। এবং যখন তোমরা গল্পটা পড়বে অবশ্যই বারে বারে পড়বে। এখানে কিছু তোমাদের শব্দ অর্থ বুঝতে অসুবিধা হতে পারে, তোমাদের শব্দ অর্থ বুঝতে আমি এখানে বহু অর্থের নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কিছু অর্থ বুঝতে অসুবিধা হয় অবশ্যই বইয়ের মধ্যেও কিছু অর্থ আছে, সেগুলোও দেখে নেবে। তো এখানে বাদামতলির কথা বলা হচ্ছে। আর কোন জায়গা থেকে এই ধরো যখন লাইন তুলে যখন প্রশ্নগুলো দিচ্ছে, যদি তোমরা বইটা খুব ভালোভাবে না পড়ো তাহলে কোন জায়গা থেকে দিচ্ছে, কার কথা বলা হচ্ছে, কোন জায়গার কথা বলা হচ্ছে, এগুলো বুঝতে অসুবিধা হয়ে যাবে। ফলে বইটা খুব ভালো করে পড়তে হবে এবং অর্থ বুঝে নিতে হবে। 14 নম্বর প্রশ্ন। নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু নদী। কোন নদী? কোন নদীর কথা এখানে বলা হয়েছে? ক গঙ্গা, খতে আছে পদ্মা, গতে আছে বুড়িগঙ্গা, ঘতে আছে ইছামতি। এখানে যে নদীর কথা অর্থাৎ এই ছোট গল্পটায় উঠে এসেছে তা হলো বুড়িগঙ্গা নদীর কথা উঠে এসেছে। সঠিক উত্তর অপশন গ। 15 নম্বর প্রশ্ন। বেচারা ড্যাশ পড়ান্ত। ক আছে পোলা মাইয়ার, খতে আছে বাপজানের, গতে আছে বিবির, ঘতে আছে মিয়া সাহেবের। বেচারা বাপজানের পড়ান্ত অর্থাৎ বাবার যে হৃদয় তার কথা বলা হয়েছে, অর্থাৎ তার যেন হৃদয় মানছিল না যে ঈদের দিন তাকে যেতেই হবে তার জন্য, এবং সে জামা কাপড় নিয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য। তাহলে এখানে বেচারা বাপজানের পড়ান্ত সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন খ। আর এটাই হচ্ছে আমাদের এমসিকিউ এর সবশেষ প্রশ্ন, মানে সর্বশেষ প্রশ্ন। আশা করি তোমরা 15-র মধ্যে ভালো স্কোর করেছো। তবে যারা ভালো স্কোর করলে না তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। আর যদি প্রিপারেশনে কোথাও খামতি থেকে যায় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে দরকার ভালো স্টাডি ফ্লো। চলো দেখে নেবো কি সেই স্টাডি ফ্লো। ক্লাস 8 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরো একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস।
নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। Step 4 Question and Answer. আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5 Mock Test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6 Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো-এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত বা ভেরি শর্ট আনসার কোশ্চেনে। দেখো, ভেরি শর্ট আনসার কোশ্চেনের প্রথম প্রশ্নে আসলাম, এবং যার প্রশ্নমান তোমরাও জানো এক। প্রথম প্রশ্ন আছে, দেখো, আদাব গল্পে আদাব শব্দের অর্থ কি? আদাব গল্পে আদাব শব্দের অর্থ হলো গিয়ে সেলাম, অর্থাৎ ইসলামী কায়দায় যখন কাউকে বিদায় জানানো হয় বা অভিবাদন জানানো হয় তখন তাকে বলা হয়ে থাকে, তখন সেভাবে আদাব বলা হয়ে থাকে। 2, আদাব গল্পে কোন সময় পর্বের কথা বলা হয়েছে? আদাব গল্পে কোন সময় পর্বের কথা বলা হয়েছে? অবশ্যই তোমাদের জেনে নিতে হবে যে 1946 খ্রিস্টাব্দে হিন্দু মুসলমানের দাঙ্গার সময়কারের কথা, মানে সময় পর্বের কথা বলা হয়েছে। 3, রাত্রির নিস্তব্ধতাকে কারা কাঁপিয়ে দিয়েছিল? রাত্রির নিস্তব্ধতাকে কারা কাঁপিয়ে দিয়েছিল? মিলিটারি টহলদারি গাড়ি, অর্থাৎ মিলিটাররা টহল দিচ্ছিল যে গাড়ি দিয়ে সেই সময় সেই রাত্রির নিস্তব্ধতাকে তা কাঁপিয়ে দিয়েছিল। মিলিটারি টহলদারি গাড়ি। মিলিটারি টহলদারি গাড়িটা কোন পার্কের পাশ দিয়ে পাক খেয়ে গেল? মিলিটারি টহলদারি গাড়িটা ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে পাক খেয়ে গিয়েছিল। ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে। ক, শহরে 144 ধারা কারফিউ অর্ডার জারি হয়েছে কেন? শহরে 144 ধারা কারফিউ অর্ডার জারি হয়েছিল কারণ 144 ধারার জারি হয়েছিল তার কারণ হিন্দু মুসলমান দাঙ্গা বেঁধেছিল। 6, বোধা হয় কুকুর। বোধা হয় বলা হয়েছে কেন? বোধা হয় কেন বলা হয়েছিল? ডাস্টবিনটা হঠাৎ নড়ে ওঠায় আড়ালে থাকা লোকটা প্রথমে মানে এই যে নড়ে ওঠার কারণটা সেটা বুঝতে পারেনি। যখন তার মনে হয় যে ওটা নড়ে ওঠার কারণ হিসাবে কুকুরের কথা তার মনে হয়েছিল, কারণ প্রথমেই অতটাও তার ভয়ের উদ্রেক হয়নি যে অপর পক্ষে কি কোনো মানুষের অস্তিত্ব আছে, প্রথমটা সে বুঝতে পারেনি, তাই তার প্রথমটায় মনে হয়েছিল যেন সেই নড়ে ওঠার কারণ হিসাবে ভেবেছিল যে কুকুর হয়তো থাকতে পারে। 7, বুড়িগঙ্গায় হেই পারে সুবইডায় তোমার উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিলেন? উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি বলেছিলেন চাষারা নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? কারণ তারা দুজনের মধ্যে দেখো প্রথমেই তারা কিন্তু তাদের মনে প্রথমে যে প্রশ্নটা এসেছে তাহলে সে কি হিন্দু না সে কি মুসলিম, কিন্তু তারা এই প্রশ্নটা দুজনকে করতে পারেনি, কিন্তু কোথায় থাকে সেইটা দিয়ে তারা আলাপ শুরু করেছিল। 8, আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা আগেও করেছি, বুড়িগঙ্গা। এরপরে দেখো, আদাব গল্পে যে দুজন হিন্দু মুসলমান চরিত্রের উল্লেখ আছে তারা কি কাজ করত? আদাব গল্পে যে দুটি চরিত্রে আমরা পাই, একটি হিন্দু চরিত্র যে ছিল নারায়ণগঞ্জের সুতা কারখানার শ্রমিক, এবং আরেকটি যে চরিত্র পাই তা হলো মুসলমান শ্রমিক, সে সুবাইডার নৌকার মাঝি। 10, হালার ম্যাজবাতিও গেছে সেতাইয়া। ম্যাজবাতি বলতে কি? এখানে মানে সে আর কি দেশলাই জ্বালানোর কাঠি, সেটাকে বলা হচ্ছে। বক্তাকে হালার ম্যাজবাতিও গেছে সেতাইয়া, তাহলে বক্তা হলো এখানে সুতাকলের হিন্দু মজুর। 11, মাঝির পুটুলির মধ্যে কি কি ছিল? মাঝির পুটুলির মধ্যে কি কি ছিল? মাঝির পুটুলির মধ্যে ছিল ছেলে মেয়ের জন্য জামা এবং স্ত্রীর জন্য আনা একটি শাড়ি। 12, দোস্ত তোমাগো ওই লিগওয়ালাগিন।
লীগওয়ালা লোগোই। লীগওয়ালা লোগোই শব্দের অর্থ কি? লীগওয়ালা লোগোই বলতে মুসলিম লীগের যে সদস্য যারা সেই সময় দেশভাগের পরে বিচ্ছিন্ন একটা পাকিস্তান গড়ে তোলার কথা ভেবেছিল এবং সেই তাদের কথা বলা হয়েছে, যারা হিন্দু মুসলমান দাঙ্গার মূল কারণ ছিল এবং দাঙ্গার পিছনে যাদের বিশেষ মদত ছিল, সেই কারণেই তাদেরকে বলা হয়েছে দোস্ত তোমাগো এই লীগওয়ালা লোগোই। মানে লীগওয়ালাদের কথা বলা হচ্ছে, মুসলিম লীগের সদস্যদের কথা বলা হচ্ছে। 13, কোন দিকে যাইবা কও প্রশ্নকর্তাকে কি উত্তর দিয়েছিল? কোন দিকে যাইবা কও প্রশ্নকর্তাকে কি উত্তর দিয়েছিল? প্রশ্নের উত্তরে মাঝি দক্ষিণ দিকের রাস্তা দেখিয়েছিল এবং যে রাস্তা বাদামতলির ঘাটে পৌঁছানো যাবে, যে রাস্তা দিয়ে বাদামতলির ঘাটে পৌঁছানো যাবে। 14, ঈদের পরবে একজন পিতা তার সন্তানদের জন্য কি উপহার নিয়ে বাড়ি ফিরছিল? পিতা তার সন্তানদের জন্য নতুন জামা নিয়ে বাড়ি ফিরছিল। 15, মাঝি কতদিন হলো ঘরের খবর পাননি? মাঝি কতদিন হলো খবর পাননি? 8 দিন হলো সে খবর পাননি। ডাকু ভাগতা হে, ডাকু বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? একদম শেষের দিকে আমরা পেয়েছি যে পুলিশের হাতে আমরা দেখেছি যে মুসলমান মাঝিটি প্রাণ গেছে, তাহলে ডাকু বলতে এখানে পুলিশের হাত থেকে বাঁচার প্রচেষ্টায় সেই পলায়নরত মাঝির কথা বলা হয়েছে। 17, অনুকম্পায় অর্থ কি? দেখো আমি কয়েকটা অর্থ এখানে দিয়ে দিয়েছি। অনুকম্পা মানে দয়ায়, দয়ায়। এরপরে আসছে 18, পিনব এর অর্থ কি? পিনব হলো পরিধান করব, মানে জামা কাপড়গুলো অর্থাৎ পিনব অর্থাৎ পরিধান করব। উৎকর্ণ এর অর্থ কি? উৎকর্ণ মানে কান খাড়া করে কোনো কিছু শোনা, কান খাড়া করে শোনা। স্থানু এর অর্থ কি? স্থানু বলতে অবিচল, স্থির থাকা, সেটাকে বলা হয়ে থাকে স্থানু। আর এখানে শেষ হচ্ছে আমাদের ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনের সব রকমের প্রশ্ন। এরপর চলে যাব আমরা ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেনে, যার প্রশ্নমান থাকে 3 অথবা 4। আদাব গল্পটির ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আদাব গল্পটি ভারতের স্বাধীনতা লাভের ঠিক আগের বছরের ঘটনা নিয়ে লেখা। অর্থাৎ তোমরা জানো যে 1947-এ আমাদের স্বাধীনতা এবং 1946 খ্রিস্টাব্দে সেই সময় সারা দেশ জুড়ে ভয়ঙ্কর দাঙ্গা বেঁধেছিল এবং সেই ছবি এই গল্পে ফুটে উঠেছে। দেশের অতি সাধারণ খেটে খাওয়া মানুষ কিভাবে সেই দাঙ্গায় বলি হয়েছিল এই গল্পে তারই প্রমাণ দেখতে পাওয়া যায়। ইংরেজ মিলিটারিদের উল্লেখ রয়েছে, যার গল্পের সময় পর্বটা বুঝতে সেখান থেকে আমাদের অসুবিধা হয় না। 2, হিন্দু না মুসলমান প্রশ্নটির মধ্যে দিয়ে বক্তার মানসিক দ্বন্দ্বের পরিচয় দাও। আমরা দেখেছি সমরেশ বসু রচিত আদাব গল্পে 2 ভিন্নধর্মী মানুষের মধ্যে এক বন্ধুত্ব স্থাপিত হয় এবং দেশে সেই সময় চলছে ভয়ঙ্কর হিন্দু মুসলমান দাঙ্গা। শহরে 144 ধারা জারি হয়েছে এবং সকলের মনেই এক ভয় এবং অস্থিরতা বিরাজ করছে। এই সময় দাঙ্গাবাজদের হাত থেকে আত্মরক্ষার জন্য আত্মগোপন করে রয়েছে গল্পের 2টি চরিত্র, গল্পের 2টি মুখ্য চরিত্র এবং তাদের মধ্যে কি একজন হলো হিন্দু আর একজন হলো মুসলমান। তারা দুজনেই বিপরীত ধর্মের মানুষের কাছ থেকে আক্রান্ত হওয়ার জন্য ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছে। কাজেই অচেনা লোক দেখে দুজনের মনেই প্রথম প্রশ্ন জাগ্রত হয়েছে, সেটা হয়েছে তাদের ধর্ম কি। সমাজ পরিস্থিতি তাদের মনোভাবকে আসলে পাল্টে দিয়েছে, মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে। তাই তাদের প্রথমেই তাদের যে প্রশ্নটা জাগার দিয়ে উঠেছে মাথায়, তা হলো প্রথম হলো তার ধর্মটা কি, সেই মানুষের ধর্মটা কি, অপর মানুষের। 3, ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। চমকে ওঠার কারণ কি? কেন চমকে উঠেছিল? কারণ সুতা মজুর ও মাঝির দেখা হয়েছিল এক অস্থির সময়। তো হিন্দু মুসলমান তখন একে অপরের চরম শত্রু। এক সময় তার যারা ভাইয়ের মতন বাস করত, 2 ধর্ম সম্প্রদায়ের মানুষ, তারাই এক সময় এই 1946-এর দাঙ্গায় সেই সময় তারা যেন জন্তুতে পরিণত হয়েছিল। ফলে সুতা মজুর ও মাঝি একে অপরকে বিশ্বাস করতে পারেনি। তাদের উভয়েরই মনে হয়েছিল অপরজন যদি কোনো ক্ষতি করে, তাই তারা কেউ কাউকে নিজেদের পরিচয় পর্যন্ত দেয়নি। পরবর্তীকালে ধর্মীয় পরিচয় না জেনেই তাদের মধ্যে এক বন্ধুত্ব বা সখ্যতা গড়ে উঠেছিল। কিন্তু বিড়ি ধরানোর জন্য দেশলাই জ্বালানোর সময় সেতিয়ে যাওয়া দেশলাই জ্বলে উঠতেই মাঝির কণ্ঠে যখন শোনা গিয়েছিল সোহান আল্লাহ, এ কথা শুনেই হিন্দু সুতা মজুর ভূত দেখার মতোই চমকে উঠেছিল। কারণ সে ভেবেছিল মুসলিম মাঝি যদি জানতে পারে যে সে হিন্দু, তাহলে হয়তো কোনো অনর্থ করতে পারে, তার প্রাণ সংশয় হতে পারে। অর্থাৎ এই যে এই সোহান আল্লাহর সঙ্গে কথা শোনার সঙ্গে সঙ্গেই তার বুকের মধ্যে ঢিপ করে উঠেছিল।
এবং সেখান থেকেই তার ভয় বা প্রাণ সংশয়ের ভয় জাগ্রত হয়েছিল, সেই কারণেই ভূত দেখার মতন সে চমকে উঠেছিল। 4, ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটা ঘটেছিল? তাহলে এখানে ওই একই কথাই বলবে এবং বলার পরে বলবে যে যখন ওই সুবহানাল্লাহ কথাটা শোনার পরে যখন হিন্দু মজুর ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার পরেই তার প্রাণ সংশয় হতে পারে এমন হঠাৎ করেই ওই অস্থির সময় সেই তীব্রতাটাতেই তার ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা, এই সময় পর্বের কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, পুটুলিটা দেখিয়ে বলল ওইটার মধ্যে কি আছে, উক্তিটি কার? সে কাকে এ কথা বলেছে, পুটুলির মধ্যে কি ছিল, এসব রাখার কারণ কি? তাহলে প্রথমে এই ধরনের গল্পগুলোতে অবশ্যই কার লেখা, কি কোন গল্প থেকে নেওয়া হয়েছে প্রথমে লিখে নেবে, তারপরে বলবে যে উক্তিটি এখানে উক্তিটি কার বলতে এখানে বলবে যে সে নায়ের মাঝি এ কথা বলেছে। আর পুটুলিটার মধ্যে আচ্ছা, পুটুলিটা দেখিয়ে বললো ওইটার মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে, এখানে সুতা মজুর এই কথাটি বলেছে। আর এই উক্তিটি কার? এই উক্তিটি সুতা মজুরের। সে কাকে এ কথা বলেছে? সে নায়ের মাঝিকে এ কথা বলেছে। আর তারপরে দেখো পুটুলির মধ্যে কি ছিল, পুটুলির মধ্যে ছিল হলো 2টো জামা আর একটা শাড়ি। এসব রাখার কারণ কি? এসব রাখার কারণ হলো যে এই যে দিনে তাদের পরিচয় হয়েছিল সেই দিনের পরের দিনই হলো ঈদ, তাই মাঝি তার স্ত্রী এবং ছেলে মেয়েদের জন্য নতুন শাড়ি এবং জামা কাপড় উপহার হিসাবে নিয়ে যাচ্ছে, সেই কারণেই তার কাছে পুটুলিটা ছিল। 6, কাইল আমাগো ঈদের পরব জানো, বক্তাকে কেন পরবের কথা উল্লিখিত হয়েছে? তাহলে এখানে বক্তাকে অবশ্যই নাওয়ের মাঝি। আর কেন পরবের কথা উল্লিখিত হয়েছে? কারণ যে সময় পর্বের কথা বলা হয়েছে সেই সময় পর্বের কথাটা বলে নেবে এবং সেখানে বলে নেবে যে হিন্দু মজুরের সাথে এক মুসলমান মাঝির সাক্ষাৎ ঘটে এবং তারপরে তাদের মধ্যে এক অবিশ্বাস এবং সন্দেহের দানা বাঁধে সামাজিক পরিস্থিতির কারণেই। এবং তারপরে যখন জানতে পারে যে তারপরে জানতে পারে সুতা মজুর অর্থাৎ হিন্দু যে মজুর, সে যখন জানতে পারে যে অপর পক্ষের মানুষটি মুসলমান এবং তার সঙ্গে যে একটা পুটুলি রয়েছে, সেই পুটুলির ভিতরে কি আছে সে জানতে চায়। এই জানতে চাওয়ার কারণ হিসাবে তখন সে বলে যে কালকে ঈদ আছে এবং এই ঈদের জন্য এই পুটুলির মধ্যে সে নতুন জামা কাপড় নিয়ে যাচ্ছে, স্ত্রীর জন্য শাড়ি এবং ছেলে মেয়েদের জন্য জামা কাপড় নিয়ে যাচ্ছে। সেই কারণেই এই পুটুলির কথা উঠে আসে এবং তার ঈদের পরবের কথা উল্লেখ উঠে আসে। 7, মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো। সামনের দিকে তাকিয়ে সুতা মজুর কি দেখলো? সুতা মজুর কি দেখেছিল? মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখেছিল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের লাগোয়া বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে একজন ইংরেজ অফিসার অনর্গল পাইপের ধোঁয়া ছাড়তে ছাড়তে তাদের কিছু বলছে। বারান্দার নিচে একটা অশান্ত ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে একটা পুলিশ। মাঝির কথা থেকেই সুতা মজুর জানতে পেরেছিল যে ওই জায়গায় হলো ইসলামপুরের ফাঁড়ি। প্রশ্ন 8, আমি পারুম না ভাই থাকতে, এ কথা কে কখন কেন বলেছিল? এই কথা বলেছিল মুসলমান মাঝিটি। এবং এ কথা কখন কেন বলেছিল? দাঙ্গার মধ্যে থেকে যখন এই মুসলমান মাঝি এবং হিন্দু সুতা মজুরের মধ্যে নিজেদের মধ্যে এক সখ্যতা তৈরি হয় এবং তারা নিজেদের পারিবারিক সুখ দুঃখের কথা যখন সেই হিসাবে দুজনকে বলে এবং প্রয়োজন জানায়, মাঝিটি জানায় যে পরের দিন ঈদ এবং তাকে বাড়ির উদ্দেশ্যে যেতেই হবে, কারণ 8 দিন তার সাথে পরিবারের কোনো যোগাযোগ নেই। কিন্তু মাঝির বিপদের আশঙ্কায় অপরদিকে সুতা মজুরের মন অস্থির হয়ে ওঠে যে মাঝি যদি বেরিয়ে যায় তাহলে কি বিপদ হতে পারে। কিন্তু মাঝিকে আটকানো যায় না। সে বলে কাল ঈদ, তাই বাড়ির জন্য তাকে যেতেই হবে, সে বাড়ি ছাড়া সে এভাবে থাকতে পারবে না। মাঝির বিবির বলে যে আমার বিবি চোখে জলে ভাসাচ্ছে, আজকে এতগুলো দিন হলো, তার 8 দিন হলো তাদের সাথে কোনো কোনো খবর নেই, তাই যেভাবেই হোক এই রাতের মধ্যেই তাকে বাড়ি পৌঁছাতেই হবে, তাই সে থাকতে চায় না।
তো আমি পারুম না ভাই থাকতে বলতে এই কথা, মানে এই কথা কে কখন কেন বলেছিল, তাহলে ওই সময় এই ঈদ, তাই ওই ঈদের সময়ের কথা বলে সে কেন পারবে না, এবং সেই সময়কার পরিস্থিতি যে কারফিউ চলছে চারিদিকে, অপরদিকে যে রাস্তাটা, সেই রাস্তাটার বিপদের আশঙ্কা আসতে হতে পারে, সুতা মজুর জানিয়েছিল, কিন্তু সে যেহেতু পারবে না ঈদের দিন বলে সেই প্রসঙ্গেই এই কথাটি বলা হয়েছে, এবং এই কথাটি সেই নাওয়ের মাঝি বলেছিল। 9, নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব, ঘটনাটি সংক্ষেপে লেখো। ঘটনাটি সংক্ষেপে লিখতে বলতে পুরোটাই বলতে হবে, একদম দাঙ্গার সময় পর্ব থেকে তাদের দেখা, দুজন মানুষের দেখা, এবং তারা যে প্রথম দিকে একে অপরকে সন্দেহ করেছিল ও পরবর্তীকালে তাদের মধ্যে যে সখ্যতা তৈরি হয়েছিল, এবং দাঙ্গায় যে তাদের কোনো হাত নেই, তারা যে নিতান্তই দুটি সাধারণ মানুষ, তাই তারা একে অপরের আবার বন্ধুও হয়ে উঠেছিল। তারপরে আমরা দেখেছি যে নাওয়ের মাঝি যে সে কোনো ক্রমে তার বাড়ি যেতেই চায়, কিন্তু অপরদিকে সুতা কলের মজুর আর কি হিন্দু শ্রমিক যে সে তাকে আটকাতে চেয়েছে, কারণ যে রাস্তা ধরে যেতে চায় সেই রাস্তায় বিপদের সম্ভাবনা রয়েছে। কিন্তু পরের দিন ঈদের পরও সে নিয়ে যাচ্ছে নতুন জামা কাপড় তার স্ত্রী এবং শিশুদের জন্য, তাই সে কিছুতেই সেই মানে তার জায়গা থেকে, অর্থাৎ সে যাবেই, সেই জায়গা থেকে তাকে আটকানো যায় না। সে মরিয়া হয়ে ওঠে ওই দাঙ্গার মধ্যেই বাড়ি ফিরে যাওয়ার জন্য। সুতা মজুরের বারণও তাই সে শোনেনি, এবং যাওয়ার আগে মাঝি তাই সুতা মজুরকে এই কথাটি বলেছিল যে নসিবে, অর্থাৎ ভাগ্যে যদি থাকে তাহলে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, কারণ এই দুজন এই যে ভয়ঙ্কর একটা অন্ধকারময় পরিস্থিতিতে দুজনেই যে নিজেদের প্রাণ নিয়ে সংশয় হয়ে উঠেছিল, এবং সেখান থেকে তাদের মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল, তো সেখান থেকে এই যে দুটি সাধারণ মানুষ, এই দুটি সাধারণ মানুষের যে দাঙ্গায় কোনো রকম হাত ছিল না, অপরদিকে তাদের ভিতর তার এবং পরবর্তীকালে বাসনাও তৈরি হয়েছিল যে যদি তারা বেঁচে থাকে তাহলে অবশ্যই, বা ভাগ্যে থাকলে অবশ্যই তাদের দুজনের একে অপরের সঙ্গে দেখা হবে, এবং এই প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন দেখো, আদাব গল্পে যে সমাজচিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। স্বাধীনতার ঠিক প্রাক মুহূর্তে পাকিস্তানের দাবিতে শুরু হওয়া দাঙ্গার চিত্র এখানে ফুটে উঠেছে। এর কুপ্রভাব, মানে অর্থাৎ খারাপ প্রভাব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সাধারণ মানুষদের ওপর এসে পড়েছিল। আদাব গল্পে এখানে যে সুতামজুর এবং নৌকার মাঝি যে দুটি চরিত্র পায়, এই দুটি চরিত্রের মধ্যে একজন ছিল হিন্দু এবং অপরজন মুসলমান। দাঙ্গার পটভূমিতে রচিত এই দুটো চরিত্রের মধ্যে আমরা ফুটে উঠতে দেখি এক নিজেদের প্রাণ সংশয়কে কেন্দ্র করেই এক বন্ধুত্বের আখ্যান, এবং খুব সাধারণ শ্রমজীবী মানুষ, মানে দুই ধর্ম সম্প্রদায় শ্রমজীবী মানুষের কথা উঠে এসেছে। সেই হিসাবে নিম্নবিত্ত চরিত্রের মুখেই সাধারণ মানুষের যে জীবন, সেই সময়কার যে জীবনের সত্যতা, যে যারা কোনো রকম দাঙ্গায় অংশগ্রহণকারী নয়, ওইদিকে তাদের জীবন কিভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে আমরা ফুটে উঠতে দেখেছি তাদের মুখ থেকে কিছু অনির্বাচনীয় কথা, যে হলো তোমাগো দুগা লোক মরবে, আমাগো দুগা মরবো, তাতে দেশের কি উপকারটা হইব। নৌকার মাঝির এই বক্তব্যের উত্তরে সুতামজুরের গলাতেও আক্ষেপের সুর শোনা যায়। সে বলে, নেতারা হেই 7 তলার উপর পায়ের উপর পা দিয়ে হুকুম জারি কইরা রইল, আর হালারা মরতে মানে হালার মরতে মরলাম আমরাই। অর্থাৎ তারা 7 তলার উপরে কি, অর্থাৎ সেই ধরা এখন যেমন বলা হয় যে ঠান্ডা ঘরে সমস্ত কিছু তৈরি হয়ে যায় এবং পরবর্তীকালে সাধারণ মানুষরা সেই ফল ভোগ করে, তেমনি তো আর নৌকার মাঝি যখন বলেছিল যে তোমাগো দুগা লোক মরবে, অর্থাৎ সে হিন্দুর কিছু মানুষ মরবে এবং মুসলমানের কিছু মানুষ মরবে, কিন্তু তাতে দেশের কি উপকারটা হবে। সুতরাং এই বক্তব্যের মধ্যে দিয়ে সেই সময়কার সমাজচিত্রকে স্পষ্টভাবে তুলে ধরেছেন সমরেশ বসু। হাতে কলমে অংশে, হাতে কলমে হলো তোমাদের বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের আলোচনা। দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে দেখো, 1-এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.1-এ আছে সমরেশ বসুর ছদ্মনাম কি, আমরা জানি কালকুট। 1.2 তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো। তার লেখা দুটি বিখ্যাত উপন্যাস বিবর আর প্রজাপতি।
2 নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2.1 কোন সময় পর্বের কথা গল্পে রয়েছে? কোন সময় পর্বের কথা রয়েছে? 1946 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঠিক স্বাধীনতার ঠিক প্রাককালে, অর্থাৎ আগে হিন্দু মুসলমানের দাঙ্গার সময়কার মানে সেই রায়টের সময় পর্বটার উল্লেখ রয়েছে। 2.2 ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। প্রাণী দুটির পরিচয় লিখবে। দুটি প্রাণী বলতে দুজন বিপন্ন সাধারণ মানুষের কথা বলা হয়েছে, যার মধ্যে ছিল একজন পেশায় একজন মাঝি, আছে হিন্দু মুসলমান মাঝি, এবং অপরজন ছিল সুতাকালের মজুর, যে ছিল হিন্দু। 2.3 ওইটার মধ্যে কি আছে? বক্তা কিসের প্রতি ইঙ্গিত করেন? বক্তা কিসের প্রতি ইঙ্গিত করেন? এখানে বলতে হবে যে তার মানে উদ্ধৃত উক্তিটি সমরেশ বসু রচিত বিখ্যাত ছোট গল্প থেকে নেওয়া হয়েছে এবং আদাব থেকে নেওয়া হয়েছে, এবং সুতা মজুর মাঝির বগলে থাকা যে পুটুলিটা, সেই পুটুলিটা লক্ষ্য করে এই কথাটি বলেছিল যে পুটুলিটার ভিতরে কি রয়েছে। 2.4 গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? আমরা অনেকবার আলোচনা করেছি, বুড়িগঙ্গা। 2.5 সুতা মজুরের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল, তার এই হাসির কারণ কি? তার এই হাসির কারণ কি ছিল? না, সুতা মজুর কল্পনা করে যে মাঝি বাড়ি ফিরলে তার মাঝি স্ত্রী আর মরণ মানে বলবে যে মরণের মুখ থেক্কা তুমি বাইস চাইছো ইত্যাদি কথার উত্তরে মাঝি কি বলবে তা ভেবে তার ঠোঁটের কোণে একটু হাসি ফুটে ওঠে, অর্থাৎ সে নিশ্চিন্তে বাড়ি যাবে, বাড়ি পৌঁছাবে, এবং বাড়িতে যাওয়ার পরে তার বিবির মুখে যে প্রশান্তি আসবে সেই কথা ভেবে, এবং তার উত্তরে মাঝি কি বলবে সেই কথা ভেবে তার ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। 3 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3.1 শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো। তাহলে অবশ্যই বলে নিতে হবে দাঙ্গার সেই ভয়ঙ্কর রাত্রির যে বর্ণনা সেটা দিতে হবে তোমাদের, যেখানে উভয় সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি ভুলে উভয় সম্প্রদায়ের মানুষরাই একে অপরের প্রতি সেই সময় হিংসায় মেতে উঠেছিল। তারা কি গল্পের প্রথমেই আমরা দেখেছি যে দা, সরকি, ছুরি, লাঠি প্রভৃতি নিয়ে অন্য সম্প্রদায়কে তারা আক্রমণের জন্য উদ্যত হয়েছিল, এবং নিজেদের যে ধর্ম সেটা শ্রেষ্ঠত্ব প্রমাণে তারা ব্যস্ত হয়ে উঠেছিল। এই নরকের মতো পরিস্থিতির সুযোগ নিয়ে উঠে এসেছিল গুপ্ত ঘাতকের দল, তারা সক্রিয় হয়ে উঠেছিল, এবং এই অন্ধকারকে আশ্রয় করেই চোরাগপ্তা আঘাতে চারপাশে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। এক গা ছমছমে ভয়ঙ্কর সেই রাত্রে সেই নিষ্ঠুরতা, সেই অন্ধকার রাত্রির নিষ্ঠুরতা যেন প্রকট হয়ে উঠেছিল। দিকে দিকে বস্তিগুলোতে আগুন লাগানো চলছিল, চারিদিকে শোনা যাচ্ছিল মৃত্যু ভয় ভীত মানুষের তীব্র চিৎকার। কখনো কখনো তাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল সৈন্যবাহী গাড়ি। আইন শৃঙ্খলা বজায় রাখার নামে সেনাকর্মীরা পুলিশও দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি চালিয়ে যাচ্ছিল। অর্থাৎ গল্পটিতে রাত্রিবেলা দুদিকে দুটি গলির মাঝখানে আর উল্টে যাওয়া একটা ডাস্টবিনের আড়ালে তেমন দেখা হয় দুটো মানুষের, যাদের মধ্যে একজন ছিল মুসলমান মাঝি এবং অপরজন ছিল সুতাকলের হিন্দু মজুর। ধর্ম এবং সম্প্রদায়ের দিক থেকে তারা আলাদা হয়েও বেঁচে থাকার তাগিদেই সেই দুজন মানুষ একে অপরের প্রতি সহমর্মী হয়ে উঠেছিল, এবং লেখক সেই কথাটাই তুলে ধরেছে গল্পের মধ্যে। তবে এখানে দেখো গল্প ঘটনার রাতের দৃশ্য বলতে তোমরা এভাবেই বলবে যে প্রথমে তারা নিজেদের প্রতি সন্দিহান হয়ে উঠলেও পরবর্তীকালে তাদের মধ্যে সখ্যতা বা বন্ধুত্ব স্থাপিত হয়েছিল। 3.2 হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। ডাস্টবিন নড়ে ওঠার অব্যবহিত পরেই কি দেখা গেল? অর্থাৎ কিছুক্ষণ পরেই ডাস্টবিন নড়ে ওঠার কিছুক্ষণ পরেই কি দেখা গেল? আসলে আমরা দেখেছি যে দুদিকে দুটি গলির সংযোগস্থলে একটি উল্টানো ডাস্টবিন ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। সেই ডাস্টবিনের আড়ালটিকে কাজে লাগিয়ে একটি লোক গলির ভিতর থেকে বেরিয়ে এসে ভয়ে কিছুক্ষণ চুপ করে বসেছিল। তার কান ছিল দূরের অস্পষ্ট শব্দের দিকে, আর তখনই অল্প নড়ে উঠেছিল ডাস্টবিনটা। ভয়ার্ত মানুষটি তার তখন মৃত্যুর ভয়ে আশঙ্কায় সে প্রায় ম্রিয়মাণ হয়ে উঠে পড়েছিল, এবং রুদ্ধশ্বাসে কয়েকটা মুহূর্ত কাটানোর পরে এই লোকটা সন্দেহ করেছিল তার অপরদিকে কোনো কুকুর হবে হয়তো। তাড়া দেওয়ার জন্য যখন ডাস্টবিনটা ঠেলে দিয়েছিল তখন সে খানিকক্ষণ চুপ থাকার পরে আবার নড়ে উঠেছিল ডাস্টবিনটা, এবং ভয় এবং কৌতূহলের সঙ্গেই তখন সে মাথা তুলেছিল। মাথা তুলতে সে দেখেছিল যে অপরদিকেও আরেকটি মানুষ ঠিক একইভাবে রয়েছে এবং ঠিক একইভাবে উঠে এসেছিল, এবং এইভাবে এই দুটি মানুষের সাক্ষাৎ হয়েছিল।
3.3 হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। তাহলে আমরা যে গল্পটা পড়লাম, তাহলে গল্পটার মধ্যে থেকে দেখছো 1946 সালের যে দাঙ্গা, এবং সেই দাঙ্গা, গুপ্ত হত্যা, লুটতরাজ, এই নরকের মতো এক পরিবেশ, যেটা দিকে সেই হিসাবে কলকাতার যে রায়টও চলেছে, শহরে ভয়ঙ্কর যে রায়ট চলেছে, তার মধ্যে থেকে যে ভয়ঙ্কর একটা রাত্রির চিত্র আমরা ফুটে উঠতে দেখেছি। তার মধ্যে দুটি সাধারণ মানুষের কথোপকথন, তাদের দুজন একে অপরকে সেই হিসাবে আগলে রাখার মানসিকতা, প্রথম দিকে তাদের মধ্যে ধর্মীয় পরিচয় নিয়ে সংশয়বোধ জাগলেও পরবর্তীকালে দেখেছি তাদের মধ্যে সখ্যতা তৈরি হয়েছে। তাদের ভিতরে তাদের যে সাধারণ কিছু চাওয়া পাওয়া, তাদের পারিবারিক কিছু ভালো থাকা, তারা সেই সমস্ত কথা তাদের মধ্যে উঠে এসেছে। এবং এইসবের মধ্যে থেকেই বলতে হবে যে হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ এইভাবেই গল্পে ফুটে উঠেছে। অর্থাৎ দাঙ্গাকারী, অপরে একদিকে রয়েছে দাঙ্গাকারীরা যারা তাতিয়ে তুলেছে ধর্মীয় বিদ্বেষ, অপরদিকে এই যে দুটি মানুষ, যারা সাধারণ মানুষ, একদম নিম্নবিত্ত শ্রমিক শ্রেণীর মানুষ, তাদের যে দাঙ্গা করার কোনো মনোবৃত্তি নেই, কোনো মানসিকতাই নেই। দুটি মানুষই প্রাণ নিয়ে বিধ্বস্ত অপরদিকে, এবং তাদের মধ্যে থেকে যে সখ্যতা তৈরি হয়েছে, একে অপরকে বাঁচানোর চেষ্টা করেছে, তার মধ্যে থেকেই হিন্দু মুসলমান সম্প্রীতির এক দারুণ আবহ সে নির্মিত হয়েছে। 3.4 মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে তার দৃষ্টান্ত সহ আলোচনা করো। এখানে বলতে হবে যে জরুরি অবস্থা, অর্থাৎ 144 ধারা জারির কথা, এবং চারদিকে সেই সময় কি চলছে, যে লুটতরাজ, খুন, সেনাদের তাণ্ডব। এই সময় ভয়ঙ্কর অন্ধকার রাত্রে যে গলির মুখে ডাস্টবিনের আড়ালে যে মুসলমান বাজি এবং একজন সীতাকালের মজুরের সাক্ষাৎ হয়, তারা একে অপরের জাতি পরিচয় নিয়েই উৎকণ্ঠিত হয়ে ওঠে, পরস্পরকে তারা খুনি ভাবতে থাকে। সেই সময় থেকে কোথাও একটা ব্যাপক শোরগোল বাঁধে এবং দুপক্ষের চিৎকার শোনা যায়, ফলে দুজনেই ভয় পেয়ে যায়। ক্রমে সেই শোরগোল যখন মিলিয়ে যায় চারপাশে, আবার তখন মৃত্যুর মতো আবার নিস্তব্ধতা আসে। লেখক এখানে মন্তব্য করেছেন যে সেই মুহূর্তগুলোই দুজনের কাছে মৃত্যুর প্রতীক্ষার মতো কেটেছে। সেই নিস্তব্ধ ভয়ঙ্কর মুহূর্তে অসহায় দুজন মানুষই ভাবছিল নিজেদের ঘরের কথা, স্ত্রী সন্তানদের কথা। কিভাবে হঠাৎ এমন দাঙ্গা বাঁধলো, মানুষ কেন এত নিষ্ঠুর হয়ে উঠল, এটা তাদের হতাশ করেছে। পরে দুজনের মধ্যে কিছুটা বিশ্বাস জন্মালে তারা উৎকণ্ঠার সঙ্গে শহরের পরিস্থিতি এবং নিজেদের বিপন্ন জীবন নিয়ে আলোচনা করেছিল। আসলে এই রাত্রে দুজন অসহায় মানুষ শ্বাসরুদ্ধ উত্তেজনাকর যে মুহূর্তগুলো সাক্ষী হয়েছিল, এর মধ্যে দিয়ে লেখক সেই সময়কার হিন্দু মুসলমান ভেদ না করে সাধারণ দুটো মানুষের যে সংশয় এবং বিপন্নতাকে তুলে ধরতে চেয়েছেন। 3.5 এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? উদ্ধৃতিটির আলোকে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো। ঐতিহাসিক প্রেক্ষাপট আমি যেগুলো বললাম, দেখো মুসলিম লীগের মদতে যেগুলো উত্তর, পূর্ব এবং পশ্চিমের যেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেই জায়গা থেকে আলাদা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র তৈরি করার জন্য মুসলিম লীগ চাপ দেয়, এবং পরবর্তীকালে সেটি কলকাতায় বিশাল মাত্রায় রায়ট তৈরি হয় এবং বহু মানুষ প্রাণ হারায়। তো সেই যে সময় পর্ব একদম স্বাধীনতার ঠিক আগে, সেই সময় পর্বের কথাই এখানে বলা হয়েছে। তো সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো। তা এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট, যার মধ্যে থেকে বহু মানুষ মারা গেছে, দাঙ্গা মানুষের নিরাপদ জীবন কেড়ে নিয়েছে, ইংরেজরা এদেশের যে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করেছিল সে কথা উঠে এসেছে। গুপ্ত হত্যা, লুটতরাজ চলছে, একে অপরের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে, গুপ্ত ঘাতকের দল চলে এসেছে সেই হিসাবে দেশ ভাগ করবার জন্য। এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই মানবিকতা এবং মনুষ্যত্বের অবসান দেখতে পাওয়া গেছে। আবার অপরদিকে এই যে দুটি মানুষ ধর্মীয়গত দিক থেকে বা জাতিগত দিক থেকে তারা আলাদা হলেও তাদের মধ্যে জেগে উঠেছে নানান প্রশ্ন। তাদের যে কি হবে, এই দেশের কি হবে, যা তাদের মধ্যে যেই বিরোধ লাগিয়ে তোমাকেও দুটা লোক মরবে, আমাকেও কিছু লোক মরবে, তাহলে এই যে দুটো হিন্দু এবং মুসলমান কিছু মানুষ মারা যাবে, এতে দেশের কি উন্নতি হবে? এই সকল প্রশ্নের মধ্যে দিয়ে আসলে লেখক সমরেশ বসু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হাহাকারকেই তুলে ধরেছেন।
4. নিম্নলিখিত বাক্যগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। 4.1 রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদারি গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। যখন তোমাদের এই তাৎপর্য বিশ্লেষণ দেবে তখন প্রথমেই লিখে নিতে হবে যে বা কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এভাবে লিখে নেবে যে উদ্ধৃত অংশটি বিখ্যাত ছোট গল্পকার সমরেশ বসু রচিত আদাব ছোট গল্পটি থেকে নেওয়া হয়েছে। তারপরে নেক্সট প্যারা করে লিখবে যে তাৎপর্য হিসাবে সেই সময় পর্বের কথা বলতে হবে এবং 144 ধারার কথা বলতে হবে, রাস্তাঘাটের অবস্থান, যে রাস্তাঘাট শুনশান অবস্থা, চারপাশে যে গুপ্তঘাতকরা চলছে, আগুন জ্বলছে চারিদিকে, মৃত্যু ভয়ে ভীত মানুষের আর্তচিৎকার, হঠাৎ করেই অদূরে এক শোরগোলের কথা, এই সমস্তটা, অর্থাৎ রাত্রের যে নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদারির গাড়ি যে ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে পাক খেয়ে যাওয়ার শব্দ, আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনা দলের গাড়ি থেকে দিক বিদিক মানে জ্ঞান শূন্য হয়ে জনতার ওপর গুলি ছোড়ার ঘটনা, এই রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দেওয়ার মধ্যে দিয়ে লেখক এই মিলিটারি, এই যে রাত্রির যে নিস্তব্ধতা, মিলিটারির ভয়ে মানুষের যে হৃদয় কেঁপে উঠেছিল সেই কথাই বলা হচ্ছে এই অংশটার মধ্যে দিয়ে, অর্থাৎ সেই সময়কার যে তৎকালীন পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, সেই সময়টার কথাই বলা হচ্ছে। 4.2 ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিষ্পন্দ নিশ্চল। এখানেও একইভাবে প্রথমে কোথা থেকে নেওয়া হয়েছে দিতে হবে, তারপরে ব্যাখ্যাতে বলবে যে শহরের দুটি গলির মুখে উল্টে থাকা ডাস্টবিনের দুই পাশে নিরাপদ আড়াল খুঁজতে চেয়েছিল দুজন মানুষ। তাদের মধ্যে একজন ছিল নাওয়ের মাঝি আর অপরজন ছিল সুতাকলের মজুর। মৃত্যু ভয়ে ভীত এই দুটি মানুষই ভীত সন্ত্রস্ত হয়ে যেন ভয়ঙ্কর কিছু একটা ঘটার আশঙ্কা করছিল। তারা তাদের মানে হৃদস্পন্দন পর্যন্ত স্বাভাবিক ছিল না। দৃষ্টি স্থির করে তারা একে অন্যের দিকে তাকিয়েছিল সংশয়, সন্দেহ এবং উত্তেজনায়। কেউ কাউকে বিশ্বাস করতে পারছিল না। উভয়কে খুনি মনে করছিল এবং আক্রমণের প্রতীক্ষা করছিল, কিন্তু আক্রমণ নেমে আসেনি পরবর্তীকালে। সে আশঙ্কায় তারা হয়ে উঠেছিল যে নিষ্পন্দ। এখানে দুটি প্রাণী এই জন্যই তারা হয়ে উঠেছিল নিষ্পন্দ এবং নিশ্চল। তারা একে অপরের প্রতি সন্দেহে, সংশয়ে তারা দুজনেই নিষ্পন্দ এবং নিশ্চল হয়ে উঠেছিল। 4.3 স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। তো এখানে মানে এইখানেও রাত্রে এই যে প্রথমে ডাস্টবিনের কথা বলতে হবে, ডাস্টবিনের কথা বলার পরে যে হিন্দু মজুর এবং মুসলমান মাঝির কথা বলতে হবে, তারপরে তাদের মধ্যে যে সন্দেহ যে জাগ্রত হয়েছিল, তারপরে পরবর্তীকালে তাদের মধ্যে যে সখ্যতা তৈরি হয়েছিল, সেই সখ্যতার পরে সেই সখ্যতার পরবর্তীকালে তার মনে হয়েছিল যে সুতা মজুর যে তাকে আটকে রাখতে চায় সেটা কিসের জন্য, মানে তার পরবর্তীকালে সখ্যতার মধ্যে থেকেও তার মনে সন্দেহ তৈরি হয়েছিল। মাঝি স্থান পরিবর্তন করতে চেয়েছিল তখন সুতা মজুর তাকে বাধা দিয়েছিল। এই ঘটনাতে মাঝির মনে সন্দেহ জেগে উঠেছিল যে তার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নেই তো। বিপদে রাজ করেই সেই সুতা মজুর যে তাকে বাধা দিতে চেয়েছিল সেটা প্রথমে মাঝি বুঝতে পারেনি। সে অধৈর্য হয়ে উঠেছিল এবং অন্ধকার গলিতে পড়ে থাকতে চায়নি। মাঝির এরূপ জেদ দেখে সুতা মজুরের মনে সন্দেহ জেগে উঠেছিল। সে বলেছিল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না, কোন জাতির লোক তুমি কইলা না তো। শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া আমাকে মারণের লেইকা আসে। তো সুতা মজুরের মুখে এরূপ সন্দেহের কথা শুনেই মাঝি সেই সময় স্থান কাল ভুলে রাগে দুঃখে প্রায় চেঁচিয়ে উঠেছিল। তার চিৎকার করে ওঠার মধ্যে দিয়ে আসলে তার ভিতরে লুকিয়ে থাকা ভালো মানুষটির দেখা মেলে। মাঝির এই কথাগুলির মধ্যে দিয়ে লেখক বুঝিয়ে দেন যে এই দুর্দিনে অন্তত কিছু মানুষের মধ্যে মানবতার ছোঁয়াটুকু রয়ে গেছে। 4.4 অন্ধকারের মধ্যে দুই জোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। তাহলে এখানেও প্রথমে ডাস্টবিনের কথাটা বলে নিয়ে, সময় পর্ব ডাস্টবিনের কথাটা বলে নিয়ে তারপর তোমাদের চলে আসতে হবে যে দেশলাই কাঠি জ্বালানোর প্রসঙ্গে। এবং দেশলাই কাঠি প্রথমবার যখন দেশলাই জ্বালানোর চেষ্টায় ব্যর্থ হয় তখন সুতা মজুর দ্বিতীয়বার জ্বালানোর জন্য সে আর একটা দেশলাই কাঠি যখন বের করেছে তখন তার হাত থেকে মাঝি প্রায় ছিনতাই করে দেশলাইটা
সেই সময় দেশলাইটা নিয়ে নেয় এবং মাঝি দু একবার খসখস করে এবং সে কাঠিরা জ্বালাতে সমর্থ হয় এবং সেই সময় তার মুখ থেকে মানে বেরিয়ে আসে সোহান আল্লাহ। এবং মাঝির মুখে এই কথাটি শুনে সুতা মজুর বুঝতে পারে যে মাঝি হলো গিয়ে মুসলমান। ভূত দেখার মতোই চমকে ওঠে সে এবং ঠোঁটের ফাঁক দিয়ে তার খসে পড়ে তার বিড়িটা। সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশে অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ সেই সময় অবিশ্বাস এবং উত্তেজনায় আবার বড় বড় হয়ে ওঠে, ঠিক যেমন প্রথম দেখায় হয়েছিল তেমনই। আসলে দাঙ্গা মৃত্যুর আশঙ্কায় আসলে দুজনের মধ্যে সন্দেহ দানা বাঁধে তুলেছিল, তাই তাদের মধ্যেকার অবিশ্বাসের পর্দাটা আসলে তখন সরে যায়নি। সেই কারণে অন্ধকারের মধ্যে দিয়ে তাদের দুজনের দুজোড়া চোখ অবিশ্বাসে এবং উত্তেজনায় বড় বড় হয়ে উঠেছিল। 4.5 দেখো, সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কেন সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে? প্রথমে কোথা থেকে নেওয়া হয়েছে পরে পরবর্তীকালে যখন তাৎপর্য বিশ্লেষণ করবে তখন সেই প্যারাটায় লিখতে হবে যে যখন বলেছিল, যখন নাওয়ের মাঝি জানিয়েছিল যে সামনে ঈদের পরব আছে, তাই তাকে বাড়ি ফিরতেই হবে এবং 8 দিন তাদের সাথে দেখা হয়নি, মানে তার ছেলে মেয়েদের সাথে দেখা হয়নি। তার পোটলায় রয়েছে ছেলে মেয়েদের জন্য 2টো জামা, তার স্ত্রীর জন্য শাড়ি। এ কথা বলার পরে এবং পরের দিনই ছিল ঈদ। গ্রামে ছেলেমেয়েরা সেই দিনই চাঁদ দেখেছে। তারা আশা করবে যে পরের দিন নতুন জামা পরবে, বাপজানের কোলে চড়বে। তার বিবি হয়তো চোখের জলে বুক ভাসাচ্ছে। তাই সুতা মজুর শত বাধা সত্ত্বেও মানে সেই সুতা মজুরের শত বাধা সত্ত্বেও নাওয়ের মাঝিকে আটকানো যায় না। তো সেই জন্যই সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। আসলে সেই সময়কার যে পরিস্থিতি, যে রাস্তার মধ্যে দিয়ে সে যাবে, সেই বুড়িগঙ্গা নদী পেরিয়ে সে তার স্ত্রী এবং সন্তানের কাছে পৌঁছে যাবে, এই আশা সে করেছিল। কিন্তু যে যাত্রাপথ, সেই যাত্রাপথটা সুতা মজুরের মনে আশঙ্কা তৈরি করেছিল। সেই কারণেই তার বুকের ভিতরটা টনটন করে উঠেছিল এবং এই কথা ভেবে যে সে এবং নাওয়ের মাঝি বলেছিল যে নৌকা না পেলে সে সাঁতরে বুড়িগঙ্গা নদী পেরিয়ে যাবে। তো একদিকে মাঝির সংসারে ফিরতে চাওয়ার এই আকুলতা, আবার অন্যদিকে মৃত্যুর হাতছানি, এই দুইয়ের যে দুঃসহ টানাপোড়েন, এই দুঃসহ টানাপোড়েনের মধ্যে দিয়ে সুতা মজুরের বুক টনটন করে ওঠে। এই চরম দুর্দিনেও একজন ভিন্ন ধর্মের মানুষ হয়েও তার জন্য দুঃখে কাতর হয়ে ওঠা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির, মানে এই দিক থেকে লেখকের যে উদ্দেশ্য, যে ছোট গল্পটার রচনার যে উদ্দেশ্য, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টিও উঠে আসে। 4.6 ভুলুম না ভাই এই রাত্রের কথা। ভুলুম না ভাই এই রাত্রের কথা, এই উদ্ধৃতিটি কার? না নাওয়ের মুসলমান মাঝিটির। যে বিপদের রাতে তার হঠাৎ পাওয়া যে বন্ধু, সেই সুতা মজুরের উদ্দেশ্যে এই কথাটি বলেছে। যে দেশে হিন্দু মুসলমান দাঙ্গার যে চিত্র বলতে হবে, তারপরে সেই সময়কার কথা বলতে হবে এবং তাদের যে দেখা সাক্ষাৎ হওয়ার কথা, এই কথার পরে তাদের প্রাণ বাঁচানোর কথা। মানে সেই হিসাবে সুতা মজুর যে তাকে আগলে রাখছিল, কোন দিক থেকে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে, এবং সেই উদ্দেশ্যে সেইটা করেই সে বলেছে যে একদম শেষের দিকে আমরা পেয়েছি যে অপরদিকে ঈদের জন্য সে যেতেই চেয়েছে। তো নাওয়ের মাঝিকে আটকানো যায়নি। তো যখন যাওয়ার আগেই সে বলেছে যে ভুলুম না ভাই এই রাত্রের কথা, অর্থাৎ এই যে দাঙ্গা পরিস্থিতিতেই এই যে একজন অপর ধর্মের মানুষ যে এই নিবিড় সখ্যতা, এই সখ্যতার কথা সে কখনো ভুলবে না এবং যদি নসিবে থাকে, অর্থাৎ ভাগ্যে থাকে, তখন তাদের আবার অপর দিক কোনো না কোনো দিন দেখা হবে। 5 নিচের বাক্যগুলি থেকে অব্যয় পদ খুঁজে নিয়ে কোনটি কোন শ্রেণীর অব্যয় তা নির্দেশ করো। অব্যয় পদ কোনগুলো? যখন আমরা যেগুলোকে তোমরা ইংরেজিতে কনজাংশন বলো, সেগুলোকেই বাংলায় বলা হচ্ছে অব্যয়, অর্থাৎ যেগুলোর কোনো পরিবর্তন হয় না, কোনো পুরুষে বা কোনো লিঙ্গতে যার কোনো রকম কোনো পরিবর্তন হয় না, যে সমস্ত পদে। তাহলে দেখো, শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। এখানে আর শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দেখো, এবং আমরা যখন অব্যয় পদগুলো এগুলো ধরো ও, এবং, কিন্তু, আর, তাহলে এগুলো প্রত্যেকটাই হলো কি অব্যয় পদ, যেটা বাক্যগুলো জুড়তে, একটা বাক্যের সাথে একটা খণ্ড বাক্যের সঙ্গে আর একটা খণ্ড বাক্য জুড়তে যেগুলি সহায়তা করে।
তাহলে এখানে আর হলো গিয়ে অব্যয়, এই আর অব্যয়টা কি ধরনের অব্যয় বলতে হবে, এটা হলো কোন শ্রেণীর অব্যয়, এটাকে বলতে হবে, এটা হলো সংযোজক অব্যয়। এটা হলো সংযোজক অব্যয়। এরপরে আসছে দেখো, তারা গুলি ছুটছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। তাহলে দেখো ওটা এখানে পেয়ে গেলাম অব্যয়, অব্যয় এটাও কি, এটাও হয়ে যাচ্ছে সংযোজক অব্যয়। তারা গুলি ছুটছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, দিক বিদিক মানে কোনো দিকহীন ভাবেই তারা গুলি ছুড়ে চলেছে, মানে যেদিকে পাচ্ছে সেদিকেই গুলি ছুড়ে চলেছে। তো ও শৃঙ্খলা বজায় রাখতে, তাহলে এ এখানে হয়ে যাচ্ছে সংযোজক অব্যয়। এরপরে একই লিখেছি আগেরটাতেই। 5.3 উভয়েই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে, কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। কোনটা হয়ে যাবে বলো তো? এইটা হয়ে যাবে কিন্তু। এই কিন্তুটা হয়ে যাচ্ছে অব্যয় পদ এবং এটা হচ্ছে সংকোচক অব্যয়। সংকোচক অব্যয় এটা হয়ে যাচ্ছে কিন্তুটা। এরপরে দেখো, তোমার মতলব তো ভালো মনে হইতেছে না, তোমার মতলব তো ভালো মনে হইতেছে না, এখানে তোটা হলো গিয়ে অব্যয় পদ এবং এটা হলো বাক্যালঙ্কার অলঙ্কার অব্যয়, বাক্যালঙ্কার অর্থাৎ বাক্যে অলঙ্কার সৃষ্টিকারী অব্যয়, বাক্যালঙ্কার অব্যয়। আর অব্যয় কথাটাও অবশ্যই লিখবে, শুধুমাত্র বাক্যালঙ্কার লিখে দেবে না, তারপরে অব্যয়টাও লিখবে। এরপরে আছি 5.5 মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। তাহলে মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে, তাহলে এখানে যেনটা হয়ে যাচ্ছে সংশয় সূচক অব্যয়, সংশয় সূচক অব্যয় যেন। নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে তাদের সন্ধি বিচ্ছেদ করো। আর সন্ধিবদ্ধ পদগুলো খুঁজতে হবে এবং তারপরে তোমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে। তাহলে দেখো, তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল, এখানে কোনটা হয়ে যাচ্ছে? চতুর্দিকে এই দিকে, এটা তো আর নেব না, আমরা চতুর্দিক নেব। চতুর্দিকে সন্ধি বিচ্ছেদ কি হয়ে যাবে? চতু যোগ দিক, চতু যোগ দিক। এরপরে 6.2 মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। দেখো উল্লাসকে পেলাম, আমরা শব্দটা কি নেব? উল্লাস নেব শুধু। উল্লাসের সন্ধি বিচ্ছেদ কি হয়ে যাবে? উৎ যোগ লাস। এরপরে আসছে 6.3 নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। তাহলে আমরা দেখো প্রথমেই পেয়ে গেলাম নির্জীব, নির্জীব কি হয়ে যাচ্ছে? নি যোগ জীব। 6.4 দাঁতে দাঁত চেপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। আমরা কোথায় পেলাম? দেখো প্রতীক্ষা পেলাম, কোথায় পেলাম প্রতীক্ষাটা? প্রতীক্ষা পেলাম এখানে, প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। প্রতীক্ষা কি হয়ে যাবে? প্রতি যোগ ইচ্ছা। 6.5 সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয় অস্ত্র। এখানে দুটো যে পাচ্ছি আমরা, একটা হলো নিস্তব্ধতা, একটা পাচ্ছি আগ্নেয় অস্ত্র। তাহলে নিস্তব্ধতা কি হয়ে যাবে? নি যোগ স্তব্ধতা, আর একটা হয়ে যাচ্ছে আগ্নেয় যোগ অস্ত্র, আগ্নেয় অস্ত্র। 7 ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। প্রথমে আসলাম চোরাগোপ্তা, চোরাগোপ্তা কি হয়ে যাবে? যা চোরা তাই গোপ্তা। এটা চোরাগোপ্তা কোনটা হয়ে যাবে? তাহলে যা চোরা তাই গোপ্তা, এটা হলো সাধারণ কর্মধারায় সমাস এবং এটা হলো ব্যাস বাক্য। যা চোরা তাই গোপ্তা, এটা হলো সাধারণ কর্মধারায় সমাস। এটা এখানে লিখে দিচ্ছি সাধারণ কর্মধারায়।
এটা কেন সাধারণ কর্মধারায়? কারণ কর্মধারায় সমস্যা আমরা দেখেছি যে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পায় এবং দুটো পদ, যেটা বিশেষ্য বিশেষ্য, বিশেষণ বিশেষণ বা বিশেষ্য বিশেষণ বা বিশেষণ বিশেষ্য হতে পারে এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে। এটা হলো সাধারণ কর্মধারায় সমাস। এরপরে আসছে পথনির্দেশ। পথনির্দেশ কি হয়ে যাবে? পথনির্দেশ হলো কর্ম তৎপুরুষ সমাস। কর্ম তৎপুরুষ সমাস। কর্ম তৎপুরুষ সমাস, দেখো তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও পরপদের অর্থ প্রাধান্য থাকে এবং যেটা হয় সেটা হলো যে বিভক্তি চিহ্নটা উঠে যায়। আমরা জানি কর্মকারকের বিভক্তি কি থাকে? কর্মকারকের বিভক্তি থাকে কে। তাহলে এটার যদি ব্যাস বাক্য হয় তাহলে এটা হয়ে যাবে পথকে নির্দেশ। এবার দেখো পথকে নির্দেশে এখানে যখন সমস্ত পদটা আসছে তখন সেটা হয়ে যাচ্ছে পথ নির্দেশ, অর্থাৎ কে বিভক্তিটা উঠে যাচ্ছে আর এখানেও পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ নির্দেশ পদকে কি করছে না নির্দেশ করছে, অর্থাৎ পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে। এরপরে আসছে নির্জীব। নির্জীব কি হয়ে যাবে? এটা না তৎপুরুষের মধ্যে পড়ে, নয় জীব। এটাও নং তৎপুরুষের মধ্যে পড়ে, নং তৎপুরুষ। এরপরে আসছে দীর্ঘ নিঃশ্বাস। দীর্ঘ নিঃশ্বাস কি হয়ে যাবে? দীর্ঘ যে নিঃশ্বাস, এটাও কর্মধারায় সমাস। দীর্ঘ যে নিঃশ্বাস, এটাও হয়ে যাচ্ছে দীর্ঘ যে নিঃশ্বাস, এটা হলো ব্যাস বাক্য এবং এটা হচ্ছে কর্মধারায় সমাস। এরপরে দেখো লাস্ট আছে পোলা মাইয়া। পোলা মাইয়া কি হয়ে যাবে? পোলা এবং মাইয়া বা পোলা ও মাইয়া, যেটা হয়ে যাচ্ছে দ্বন্দ্ব সমাস, অর্থাৎ দুটো পদেরই অর্থ প্রাধান্য সমান থাকছে। পোলা বলতে এখানে ছেলে মেয়ে এই দুজনের কথা বলা হচ্ছে, পোলা মাইয়া, তাহলে পোলা ও মাইয়া এবং এটা হয়ে যাচ্ছে দ্বন্দ্ব সমাস, যেখানে দুটি পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে। এরপরে আছে ৮, নিম্ন রেখাঙ্কিত অংশের কারক ও বিভক্তি নির্দেশ করো। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়। জায়গায় হয়ে যাবে, দেখো আমরা যখন কারক নির্ণয় করব তখন কি করতে হবে? কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্রিয়াকে প্রশ্ন করতে হবে এবং ক্রিয়াকে প্রশ্ন করার মধ্যে দিয়ে আমরা তার উত্তরটা পাবো। তাহলে এখানে দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে, কোথায় মিশেছে না এ জায়গায়। তাহলে এ জায়গায় কি হয়ে যাবে? অবশ্যই অধিকরণ কারক হয়ে যাচ্ছে এবং অধিকরণ কারকে কি বিভক্তি হয়ে যাচ্ছে? অধিকরণ কারকে অন্তঃস্থ বিভক্তি হয়ে যাচ্ছে। ৮.২ দেখো, সন্দেহের দোলায় তাদের মন দুলছে। সন্দেহের দোলায়, সন্দেহ কি হয়ে যাবে? যখন এরকম ধরনের কোনো আবেগেরও বহিঃপ্রকাশ থাকে সেই সময় এটা হয়ে যায় নিমিত্ত কারক। শুধুমাত্র ভিখারিকে ভিক্ষা দাও বা ঈশ্বরের উদ্দেশ্যে কোনো দান, এইগুলোকেই শুধুমাত্র নিমিত্ত কারক বলে না। দেখো কিসের দোলায় তাদের মন দুলছে, এর মধ্যে থেকে এই যে অবস্থানটা তাদের এখানে, এটা এই আবেগের যে অবস্থানটা, অনুভবের যে অবস্থানটা, সেটা হলেও নিমিত্ত কারক হয়ে থাকে। এবং নিমিত্ত কারকই সবসময় কি বিভক্তি হয়ে থাকে? এর বিভক্তি। তাহলে এটাও হয়ে যাচ্ছে এর বিভক্তি। ৮.৩ নিষ্ফল ক্রোধে, অবশ্য সবসময় হয় না, ওটা সবসময় বললাম কিন্তু ওটাই এর বিভক্তি হচ্ছে। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। তাহলে নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে, তাহলে কিসের কিসের সাহায্যে বা কিসের এতে জড়িয়ে ধরে না? ক্রোধে। তাহলে ক্রোধে এখানে কি হয়ে যাবে? করণ কারক হয়ে যাবে। তাহলে করণ কারকে এখানে এ বিভক্তি হয়ে যাচ্ছে। দেখ ক্রোধে আছে, তাহলে এ বিভক্তি হয়ে যাচ্ছে করণ কারক। করণ কারকে এ বিভক্তি। ৮.৪
8.4 আমাগো কথা ভাবে কেডা, এখানেও দাগ আছে। আমাগো কথা ভাবে কেডা, দেখো আমাগো এখানে মনে হতে পারে যে কার কথা, দেখো আমরা যখন বলছি যে এখানে মানে কর্তাটা কে সেই হিসাবে, কার আমাগো কথা ভাবে কেডা, এখানে কেডা হলো গিয়ে আসলে কি হয়ে যাচ্ছে কর্তৃকারক। কারণ কেন কর্তৃকারক হয়ে যাচ্ছে, আসলে কেডা যে সেই তো ভাববে, অর্থাৎ কাজটা তো সেই করবে, সুতরাং যে কাজটা করবে সেই হলো গিয়ে কর্তা। আমাগো কথা ভাবে কেডা, অর্থাৎ কেডা কেউ ভাবে না, মানে সে তারা ভাবে না, কাজটা তারা করে না, তাহলে সেটা হয়ে যাচ্ছে কর্তৃকারক, তাহলে কেডা হয়ে যাচ্ছে এখানে কর্তৃকারক। কর্তৃকারক হয়ে যাচ্ছে। এবার কর্তৃকারকে কোন বিভক্তি হয়ে যাচ্ছে, কর্তৃকারকে শূন্য বিভক্তি আছে, আকার আছে সুতরাং শূন্য বিভক্তি। এরপরে থাকছে হলো আমাগো, আমাগো এটা কি হয়ে যাচ্ছে, দেখো আমাগো এই যে কথা ভাবে কেডা, এই যে কথা ভাবের সঙ্গে আমাগোর কোনো সম্পর্ক নেই। আর আমরা জানি যে সম্বন্ধ পদের ক্ষেত্রে তার ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সম্বন্ধ পদ, এটা হয়ে যাচ্ছে সম্বন্ধ পদ। আর এখানে গো, এখানে গোটা কি, এখানে গোটা সম্বন্ধ পদে আমরা সবসময় জানি যে এর বিভক্তি হয়, কিন্তু আঞ্চলিক ভাষার ক্ষেত্রে অনেক সময় গো বিভক্তি হয়ে থাকে। এখানে গোটা হলো গিয়ে বিভক্তি, এখানে গোটা হলো গিয়ে আঞ্চলিক ভাষার ক্ষেত্রে এটা হয়ে থাকে, গোটা এখানে বিভক্তি, আঞ্চলিক ভাষার ক্ষেত্রে এটা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে সম্বন্ধ পদ, আর গো হলো বিভক্তি, লিখবে আঞ্চলিক ভাষার ক্ষেত্রে হয়ে থাকে, লিখে দিতে পারো। আর এটা হলো কর্তৃকারক, কর্তৃকারকে শূন্য বিভক্তি। 8.5 মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে, মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে, তাহলে নিঃশ্বাসে কি হয়ে যাবে, মানে দেখো মুহূর্তগুলি কাটে কিসে না নিঃশ্বাসে, রুদ্ধ নিঃশ্বাসে, তাহলে এটাও হয়ে যাচ্ছে করণ কারক এবং এ আছে, সুতরাং করণ কারকে এ বিভক্তি। নয় নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে তা লেখো। হেই পারে, হেই পারে শব্দটা কোথা থেকে এসেছে, হেই পারে শব্দটা এসেছে সেই পারে থেকে, সেই পারে থেকে এসেছে হেই পারে। তাহলে সেই পারে থেকে দেখছি আমরা হেই পারে এসেছে, এবং এটি আসলে যে আমাদের যে উপভাষা, সেই উপভাষার যে স্থানীয় উচ্চারণ রীতি, সেই রীতির মধ্যে আসছে। এখানে দেখো এরপরে আসছে হলো এখানে দেখো নারায়ণগঞ্জ আছে, নারায়ণগঞ্জ কোথাটা এসেছে, নারায়ণগঞ্জ মানে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে এসেছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ, দেখো লিখছি নারায়ণগঞ্জ থেকে এসেছে নারায়ণগঞ্জ। তাহলে এখানে দেখো নারায়ণ আর নারায়ণ ছিল, তাহলে নারায়ণ অন্তস্থ, এই অন্তস্থয়ের জায়গায় চলে এসেছে রস্য ই, তাহলে এইটা অন্তস্থয়ের জায়গায় রস্য ইর আগমন ঘটেছে, এটা অর্থাৎ বর্ণটার পরিবর্তন হয়েছে। বর্ণ যখন এরকম পরিবর্তন ঘটে তখন একে আমরা বলি বর্ণ বিকার। কি হয়েছে না, এর বর্ণ বিকার হয়েছে, বর্ণ বিকার। তাহলে এই দুটো আমাদের হয়ে গেল, এর পরের গুলো আমরা করে নেব। এরপরে আছে ডাইক্কা, ডাইক্কা কোথা থেকে এসেছে, ডাকিয়া থেকে এসেছে ডাইক্কা, ডাকিয়া থেকে এসেছে ডাইক্কা। তাহলে ডাকিয়া দেখো ক, এটাকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি তাহলে এটা তো আসছে তাহলে এইখানে দেখো এখানে কটা ছিল, তারপরে ছিল রস্য ই, আর এইখানে দেখো এটার যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে আসছে
তাহলে এইটার যদি বর্ণ বিশ্লেষণ করি, দেখো এইখানে দেখো কটা আগে আছে, হ্রস্ব ইটা পরে আছে, আর এইখানে দেখো আগে হ্রস্ব ইটা চলে এসেছে, তারপরে ক। তাহলে এই যে ডায়ের পরে দেখো এইখানে ক আগে ছিল, তারপরে হ্রস্ব ই ছিল, আর এইখানে আগে হ্রস্ব ই চলে এসেছে, পরে ক চলে এসেছে। তাহলে এটা কিসের উদাহরণ হয়ে যাবে? এটা অবশ্যই অপিনিহিত উদাহরণ হয়ে যাবে, কারণ আমরা অপিনিহিতির ক্ষেত্রে জানি যে শব্দ মধ্যস্থ হ্রস্ব বা হ্রস্ব ই বা হ্রস্ব উ, এই দুটি কি হয় যখন তার পরবর্তী মানে তার আগের যে ব্যঞ্জনটা ছিল সেই ব্যঞ্জনের, অর্থাৎ তার পূর্ববর্তী যে ব্যঞ্জনটি ছিল সেই ব্যঞ্জনের আগেই বসে যায় বা আগেই উচ্চারিত হয়, তখন সেটা অপিনিহিতির মধ্যে পড়ে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা অপিনিহিতি হয়ে যাচ্ছে, এটা অপিনিহিতি হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখে নেব পরের যেটা আছে, সেটা হলো আঙুল। আঙুল আর চান্দ। আঙুল কি হয়ে যাবে? আঙুল এসেছে আঙ্গুল থেকে, তাহলে আঙ্গুল। দেখো উয়াই গয় ছিল, তো উয়াই গয় ছিল, বা যেটাকে আমরা এভাবে লিখি, তো এই আঙ্গুল থেকে এসেছে আঙুল। তাহলে এখানে আঙুল দেখো উয়া রয়েছে শুধু, আর এইখানে উয়ায় গয়ে গটা লুপ্ত হয়ে যাচ্ছে, রস্যুটাও লুপ্ত হয়ে না, রস্যুটা থাকছে, শুধু গটা লুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এইখানে সেটা কি হচ্ছে যে একটা বর্ণ লোপ পাচ্ছে, একটা বর্ণ যখন লোপ পাচ্ছে এবং সেটা যদি ব্যঞ্জন বর্ণ হয় তাহলে সেটা কিসের মধ্যে হয়ে যাচ্ছে? সেটা ব্যঞ্জনা লোপের মধ্যে যাচ্ছে, মানে ব্যঞ্জন লোপ, ব্যঞ্জন লোপ। এরপরে আছে চান্দ। চান্দ কথাটা কোথা থেকে এসেছে? চান্দ কথাটা এসেছে চন্দ্র থেকে, চন্দ্র থেকে এসেছে চান্দ। দেখো এখানেও এই যে এটা রটা লোপ পেয়ে যাচ্ছে, সুতরাং এটাও ধ্বনি লোপের মধ্যে পড়ছে এবং একসাথে অনেকগুলোই লোপ পাচ্ছে। দেখো ধ্বনিটাও লোপ পাচ্ছে, সুতরাং এটা শুধুমাত্র ব্যঞ্জন লোপের মধ্যে পড়বে না, এটা ধ্বনি লোপের মধ্যে পড়বে, যেহেতু অনেকগুলো বর্ণ লোপ পেয়ে যাচ্ছে আর থাকছে না, ঠিক সেই জন্য এখানে দেখো এর জায়গায় এখানে আ এসেছে, আসলে এটা সেই হিসাবে। এবং চাঁদ যখন আসছে সেটা নাসিকী ভবনের উদাহরণ হয়ে যায়, তা এখানে দেখুন চান্দ থেকে যদি চাঁদ হয়ে যায় তাহলে সেটা নাসিকী ভবনে চলে যাচ্ছে। তো এইখানে আর কি চন্দ্র থেকে চান্দ এটা হয়ে যাচ্ছে ধ্বনি লোপের মধ্যে, কারণ সেই হিসাবে ধ্বনি লোপ পাচ্ছে, এই পরবর্তীকালে এগুলো লোপ পাচ্ছে, মানে রটা লোপ পাচ্ছে। দেখো এখানে রটা যেটা ছিল তারপরে ছিল, তো সেই রটা লোপ পেয়ে যাচ্ছে এবং একটা এখানে ছিল, সেই যেহেতু লোপ পাচ্ছে সেই জন্য একটি মানে হ্রস্ব স্বরটা দীর্ঘ হয়ে যাচ্ছে, যেটা ধ্বনি লোপের মধ্যে পড়ে। এরপরে আসছে 10, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। 10.1 রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। তাহলে দেখো রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। এটা জটিল বাক্যে করতে বলেছে, লেখাটা আছে সরল বাক্যে, জটিল বাক্যে করতে গেলে আমাদের যেমন তেমন, যা তা, যিনি তিনি এগুলো দিয়ে করতে হয়। তাহলে এটা করলে কিভাবে করতে হবে? আমাদের যেভাবে লিখতে হবে যে রাত্রির নিস্তব্ধতাকে যদি পরে রাখি তাহলে এভাবে লিখতে পারি যে মিলিটারি টহলদারি গাড়িটা যখন একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল, তখন রাত্রির নিস্তব্ধতা কেঁপে উঠল। তাহলে মিলিটারি টহলদারি গাড়িটা যখন ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল, তখন রাত্রির নিস্তব্ধতা কেঁপে উঠল। এরপর 10.2 থাকছে খানিকক্ষণ চুপচাপ না সূচক বাক্যে। না সূচক বাক্যে করতে গেলে আমাদের না শব্দটা নিয়ে আসতে হবে, তাহলে বলতে হবে যে খানিকক্ষণ কোনো শব্দ নেই, তাহলে না এর জায়গায় আমরা নেই নিয়ে আসলাম। খানিকক্ষণ কোনো শব্দ নেই, কিন্তু অর্থটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। 10.3 পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ। পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ কি করতে বলেছে? প্রশ্নবোধক বাক্যে করতে বলেছে, অর্থাৎ আমাদের কি, কেন এগুলো কিছু নিয়ে আসতে হবে এবং অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে ভুললে হবে না। তাহলে আমরা বলতে পারি এভাবে যে পরিচয়কে স্বীকার করতে উভয়েই কি নারাজ?
না না উভয় না, এভাবে লিখতে পারি যে পরিচয়কে স্বীকার করতে আচ্ছা অর্থের যে পরিবর্তন হয়ে গেলে হবে না, যখন আমরা প্রশ্নবোধকে করবো যেন অর্থটাও সমান থাকে, তাহলে আমরা এইভাবে বলতে পারি পরিচয়কে স্বীকার করতে উভয়ের কেউ কি রাজি। কেউ কি রাজি করলে দেখো উভয়েই নারাজ কথাটি কিন্তু আসছে, তাহলে কেউ কি রাজি এই কথাটা বলতে হবে। পরিচয়কে স্বীকার করতে উভয়ের কেউ কি রাজি, তারপরে তোমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। 10.4 শোরগোলটা মিলিয়ে গেল দূরে, যৌগিক বাক্যে করতে বলেছে। তো শোরগোলটা মিলিয়ে গেল এবং দূরে চলে গেল, শোরগোলটা মিলিয়ে গেল এবং দূরে চলে গেল। যৌগিক বাক্যের ক্ষেত্রে আমরা এবং আর কিন্তু দিয়ে আমরা দুটো বাক্যকে যুক্ত করি। 10.5 মাঝি বলল চল যেদিক হোক, পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি বলতে এখানে মাঝি বলল চল যেদিক হোক, এখানে যেমন উক্তিটা দিয়ে দেওয়া রয়েছে, এখানে পরোক্ষ উক্তিতে করতে গেলে মানে ইনডাইরেক্ট স্পিচ যেটা হয় সেটাকে দিতে হবে, তাহলে বলতে হবে মাঝি যেদিকে হোক চলে যাওয়ার কথা বলল, মাঝি যেদিকে হোক চলে যাওয়ার কথা বলল। 11 আছে, 11তে লেখা আছে ক্রিয়ার কাল নির্দেশ করো। 11.1 কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। যখন ক্রিয়ার কাল নির্ণয় করতে হবে তখন ক্রিয়ার আমাদের কি রূপে রয়েছে, অর্থাৎ বা ইংরাজি ক্ষেত্রে যেমন ভার্ব দেখতে হয় তেমন বাংলার ক্ষেত্রেও ক্রিয়া দেখতে হয়, তাহলে সেইটা কি রূপে রয়েছে দেখো রইল, রইল কথাটার মধ্যে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো অতীত, এবং অতীতে এটা কান পেতে রইল দূরের অপরিস্ফুট, মানে অপরিস্ফুট মানে দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা অপরিষ্কার সেই অপরিস্ফুট পরিস্থিতির দিকে। তাহলে এখানে রইল আছে, সুতরাং এটা কি হয়ে যাচ্ছে সাধারণ অতীত হয়ে যাচ্ছে। এরপরে থাকছে 11.2 সন্দেহের দোলায় তাদের মন দুলছে, অর্থাৎ এখনো কাজটা চলছে। তাহলে কাজটা চলছে যখন কোনো জায়গায়, যেমন তোমরা কন্টিনিউয়াস টেন্স করেছো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা অবশ্যই বর্তমান হয়ে যাচ্ছে, এবং বর্তমান বলতে এটা ঘটমান বর্তমান হয়ে যাচ্ছে, যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে, সেই হিসাবে ঘটমান বর্তমান, যে চলছে কাজটা এখনো হয়ে চলেছে, খাচ্ছে করছে চলছে এগুলো। 11.3 ধারে কাছেই যেন লাগছে, ধারে কাছেই যেন লাগছে, ধারে কাছেই যেন লাগছেটা কি হয়ে যাবে দেখো লাগছে, এটা কি হয়ে যাবে, এটা অবশ্যই যেন কাজটা জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে, কিছুক্ষণ আগে যদি হয়ে থাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা জানি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বাংলায় কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পুরাঘটিত বর্তমান, জাস্ট কিছুক্ষণ আগে যেটা হয়েছে এটা হলো পুরাঘটিত বর্তমান, কিন্তু সেই কাজের রেশটা রয়ে গেছে, পুরাঘটিত বর্তমান। 11.4 অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে, কি হয়ে যাবে দেখো ঠুকছে, ঠুকছে কি হয়ে যাবে যখন ছ এটা পাচ্ছি ক্রিয়ার, তাহলে এটাও হয়ে যাচ্ছে ঘটমান বর্তমান। 11.5 বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছ তারে, বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে আছে, তাহলে দিছে কি হয়ে যাবে ডুবাইয়া দিছে তারে, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে পুরাঘটিত বর্তমান, মানে কাজটা রেশ এখনো রয়েছে কিন্তু কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। পুরাঘটিত বর্তমান। 12 নিচের শব্দগুলি শ্রেণীবিভাগ করো। শ্রেণীবিভাগ বলতে কোন শব্দ কোথা থেকে নেওয়া হয়েছে সেটা দেখে নিতে হবে, কোন শব্দ কোথা থেকে নেওয়া হয়েছে। মজুর শব্দটা যেমন ফরাসি শব্দ। লিগওয়ালা, লিগওয়ালো, লিগওয়ালো কি শব্দ না, এটা একটা মিশ্র শব্দ, লিগ এবং ওয়ালো মিশ্র শব্দ। মিশ্র বলতে দুটো শব্দের যখন মিলন হয়, সেটা হতেই পারে আরবি ফার্সি বা অন্য কিছু, তো তখন এইটাকে বলা হয়ে থাকে মিশ্র শব্দ। পুলিশ, পুলিশ হলো বিদেশি শব্দ, তোমরা সবাই জানোই, সেই হিসাবে বিদেশি শব্দ। নসিব, নসিবটা কোন শব্দ, নসিব হলো গিয়ে আরবি শব্দ, যেটাকে বিদেশি শব্দের মধ্যেই পড়ে, আরবি ফার্সি এগুলো বিদেশির মধ্যেই পড়ে, তবে আরো স্পেসিফিক ভাবে এটা আরবি শব্দ।
এরপরে থাকছে রাত্রি। রাত্রি শব্দটা এসেছে রাত্রি থেকে রাত এসেছে, আমরা রাত্রি পাচ্ছি সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত মানে তৎসম শব্দ, তৎসম। তাহলে রাত্রি তৎসম। নসিব হলো আরবি শব্দ, যেটা বিদেশি শব্দ লিখলেও ভুল না। পুলিশ হলো বিদেশি শব্দ, লিগোয়ালো হলো মিশ্র শব্দ, আর মজুর হলো ফরাসি শব্দ। না আচ্ছা, ফরাসি না, এটা ফার্সি হবে। হ্যাঁ, ফার্সি শব্দ। ফার্সি শব্দ। এখানেই শেষ হচ্ছে আমাদের এই ছোট গল্পটি, আদাব ছোট গল্পটির উপর সব রকমের প্রশ্নোত্তর আলোচনা। আশা করি তোমাদের ছোট গল্পটি খুব ভালো করে তৈরি হয়ে গেল। অবশ্যই গল্পটা খুব ভালো করে খুঁটিয়ে পড়ে ফেলো আর টিউটোপিয়ার সাথে থাকো। খুব ভালো থাকো।